মূলত শুরু হচ্ছে আদর্শ গ্যাস থেকে। তো আদর্শ গ্যাস কাদেরকে বলা হয় তো তোমরা অনেকেই জানো আগেকার পড়া। তো আদর্শ গ্যাস বলতে বলা হয়, দেখো, যেসব গ্যাস সব তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্র পূর্বভাবে মেনে চলে তাদেরকে বলা হচ্ছে আদর্শ গ্যাস। কোন কোন সূত্র? বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র। এই তিনটা সূত্র মেনে চলবে। আচ্ছা, আর এই তিনটা সূত্রকে যদি আমরা একত্রে করি তাহলে আমরা যে সূত্রটা পাইছিলাম পিবি সমান সমান এনআরটি, পিবি সমান সমান এনআরটি, তাহলে আদর্শ গ্যাস এই পিবি সমান এনআরটি সমীকরণও মেনে চলবে। কেন চলবে? কারণ এটা কিন্তু এই তিনটে সূত্রে একত্রে মেনে চলবে। আমাদের কিন্তু সংজ্ঞায় সেটা বলা হয়েছিল। তো এই কারণে কিন্তু এটা তোমাদের মাথায় রাখতে হবে যে আদর্শ গ্যাস পিবি সমান সমান এনআরটি সমীকরণ মেনে চলে, যেটা এর পরবর্তীতে এখানে বৈশিষ্ট্যের মধ্যে লেখা আছে। আচ্ছা, আর একটা কথা এখানে দেখো, বলছে যে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের ওপর নির্ভরশীল নয়। অর্থাৎ এই তাপমাত্রাটা যদি স্থির থাকে তাহলে কিন্তু এই গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি এটা কিন্তু আয়তনের ওপর নির্ভরশীল নয়। অনেক ইম্পর্টেন্ট একটা কথা, তোমরা যা দেখছিলে যে গতিশক্তিও কিন্তু মানে আয়তনের ওপর নির্ভর করছিল না, জাস্ট তাপমাত্রার ওপর নির্ভর করছিল। তোমরা দেখছিলে 3/2 এনআরটি, 3/2 কেটি, ওইখানে কিন্তু শুধুমাত্র তাপমাত্রাটা একটা চলরাশি হিসেবে ছিল। তো ওই কারণে কিন্তু এখানে বলা হচ্ছে যে এখানে শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি কিন্তু আয়তনের ওপর নির্ভরশীল হবে না, শুধুমাত্র হবে তাপমাত্রার ওপর নির্ভরশীল। আচ্ছা, আর একটা কথা হলো এখানে আর কি বলবো, এখান থেকে তেমন কিছু বলার দরকার নাই। জাস্ট এবার আসি বাস্তব গ্যাস বা অনাদর্শ গ্যাস, অর্থাৎ আদর্শ গ্যাস বাদ দিয়ে যে গ্যাসগুলো আছে সেগুলো হলো বাস্তব গ্যাস। তো বাস্তব গ্যাসের সংজ্ঞা তোমরা এভাবে বলতে পারো, বাস্তবে যেসব গ্যাস পাওয়া যায় তাদেরকে মূলত বলা হয় বাস্তব গ্যাস, এটা বলতে পারো। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু এরা পিভি সমান এনআরটি সূত্র মেনে চলবে না, কারণ কি এরা হলো অনাদর্শ গ্যাস, অর্থাৎ আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যটা মানবে না। আচ্ছা, আরও একটা কথা বলছে, দেখো, যে নিম্নচাপ উচ্চ তাপমাত্রায়, নিম্নচাপ উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ করে। অনেক 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু। কিসে কিসে? নিম্নচাপ, চাপটা কেমন হবে? নিম্ন। আর তাপমাত্রাটা কেমন হবে? তাপমাত্রাটা হবে হলো উচ্চ, উচ্চ তাপমাত্রা। এখন কথাটা এটা তোমরা কীভাবে মনে রাখবা? দেখো, এই তাপমাত্রাটা ওয়াটটা দেখো, এখানে কিন্তু তাপমাত্রা ওয়াটটা 4টা বর্ণ আছে, এখানে আছে কয়টা? 2টা। চাপ লিখতেও দেখো মানে নিম্ন আর উচ্চ, তাহলে দেখো এটা হলো কম, মানে এখানে 2টা সংখ্যা, তাহলে এটা মনে রাখছো কম, আর এখানে 4টা, তাহলে এটা বেশি। তাহলে দেখো উচ্চ তাপমাত্রা, তার মানে কি এখানে বেশি তাপমাত্রা লাগবে, উচ্চ তাপমাত্রা লাগবে এবং নিম্ন চাপ লাগবে। বুঝতে পারছো? এভাবে কিন্তু মনে রাখতে পারো, চাপ ছোটো শব্দ, তো এখানে হলো নিম্ন চাপ লাগবে আর উচ্চ তাপমাত্রা। তাহলে নিম্ন চাপ আর উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহ মোটামুটি আদর্শ আচরণ করে। মনে থাকবে তো সবার? আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে যদি আমরা চাপ যতই নিম্ন এবং তাপমাত্রা যতই উচ্চ করি ততই বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে থাকে। এবং কিন্তু আরও একটা কথা বলছে এখানে, দেখো, যে উচ্চ তাপ আর নিম্ন তাপমাত্রা তার উল্টোটা, আগে যেটা বলছিলাম তার উল্টোটা, যে তাপমাত্রা চাপটা যদি বেশি দেয় আর তাপমাত্রাটা যদি কম দেয়, অর্থাৎ উচ্চ চাপ আর নিম্ন তাপমাত্রায় আদর্শ আচরণ থেকে কিন্তু এরা বাস্তব গ্যাসের যথেষ্ট বিচ্যুতি ঘটবে। অর্থাৎ বাস্তব গ্যাসের আচরণগুলো কিন্তু মানে আদর্শ গ্যাসের যে আচরণগুলো আছে বাস্তব গ্যাস কিন্তু সেটা মানবে না বা সেটা দেখাবে না, এটাই বলতে চাচ্ছে। আর এরপরে কিছু কথাবার্তা আছে, দেখো এখানে বলছে যে বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য কোন সমীকরণ? ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে তোমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোন সমীকরণ প্রযোজ্য ছিল? পিবি সমান এনআরটি সমীকরণ প্রযোজ্য। আর বাস্তব গ্যাসের সময় কোন সূত্র? ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটা? সেই হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ। পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি ইন্টু ভি মাইনাস এন বি সমান এনআরটি, যে সূত্রটা আমরা একটু পরে আবার প্রমাণ করবো না, সমস্যা নেই। তো এই হলো সেই ভ্যান ডার ওয়ালস সমীকরণ, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি সমান এনআরটি। আচ্ছা, এখানে এই এ আর বি দুইটা ধ্রুবক, এ আর বি দুইটা ধ্রুবক। আর এখানে এনের মান তো জানতে পারছো, মোল সংখ্যা, ভি আয়তন, পি চাপ, আর টি আর তো হলো ওই যে আমাদের মোলার গ্যাস ধ্রুবক, টি তাপমাত্রা, জাস্ট এইগুলাই। তো তোমাদের মানে এমসিকিউ আসতে দেখা যায় যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, ধরো 1 মোল এরকম বলবে, 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 1 মোল CO2 এর জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো। কথাকে আসতে পারে বা এমসিকিউ তুলে দেয়, বা এরকম দিল যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো। তো এইখানে দেখো তোমাকে জাস্ট কী করতে হবে, এনের জায়গায় মানগুলো বসাই দিতে হবে। অর্থাৎ যদি তোমার
মোল সংখ্যা দেওয়া থাকে তাহলে এটা তো এনের মান। আর যদি মোল সংখ্যা না দিয়ে শুধুমাত্র গ্রাম দেওয়া থাকে তাহলে তুমি কী করবা, এন সমান সমান তুমি জানো W/M, অর্থাৎ ভর বাই আণবিক ভর। তো এখানে ভর দেওয়া আছে 44 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর তো 44। দিয়ে এই যে মানটা আসছে 1, এই মানটা এখানে বসাই দিতে হবে। দিলে এই জায়গায় কোথায় বসাবো, এনের জায়গায় বসাবো, বাকি মান সব একই থাকবে। তাহলে দেখা যাচ্ছে এখানে P+A/V² ইন্টু V-B সমান 8T। এই ক্ষেত্রে এই সমীকরণটা পাবো। আচ্ছা, বুঝতে পারছো সবাই? হ্যাঁ, সমস্যা হলে আমরা জানাই, সমস্যা নাই। আচ্ছা, তো এবার আমরা আসবো বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের মধ্যে তুলনা। আমরা যে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাস দেখলাম, এই দুটোর মধ্যে এখন আমরা তুলনা করব। তো সংজ্ঞা তো আমরা দেখছিলাম, বাস্তব গ্যাস বয়েল চার্জ অ্যাভোগাড্রো এগুলো সূত্র মেনে চলে। আর বাস্তবে কিন্তু এটা এরকম আদর্শ গ্যাস পাওয়া সম্ভব নয়। এই কারণে বলছে আদর্শ গ্যাস একটা কাল্পনিক ধারণা মাত্র। বাস্তবে যে গ্যাসগুলো আছে সবগুলোই বাস্তব গ্যাস। আমি তুমি বলছি কি যে বাস্তবে যে গ্যাসগুলো আছে সেগুলো বাস্তব গ্যাস, তাহলে কি আদর্শ গ্যাস একটা কাল্পনিক ধারণা? বুঝতে পারছো তো? আর বাস্তবে যে গ্যাসগুলো পাওয়া যায়, এই গ্যাসগুলো মানে সঠিকভাবে মেনে চলে না। মানে যেসব গ্যাসের সূত্র ছিল P=NRT সূত্র, এই সূত্রগুলো কিন্তু মেনে চলে না সঠিকভাবে। আর বাস্তব গ্যাস কোনগুলো, যেমন আমরা বাস্তবে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো দেখি, এগুলোই হলো বাস্তব গ্যাস। আচ্ছা, এরপরে আছে আণবিক, মানে আণবিক যে আকর্ষণটা। বাস্তব গ্যাসের মধ্যে কোনো মানে বাস্তব গ্যাসের মধ্যে না, সরি, আদর্শ গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। আদর্শ গ্যাসে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, কিন্তু বাস্তব গ্যাস অনুসরণের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কিন্তু বিদ্যমান। মাথায় রেখো, বাস্তব গ্যাসের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বিদ্যমান, কিন্তু আদর্শ গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বিদ্যমান নাই। আচ্ছা, এরপরে গ্যাস অনুসরণের আয়তন আছে। আদর্শ গ্যাসের অনুসরণের আয়তন মানে মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় কিন্তু নগণ্য। বুঝতে পারছো? অর্থাৎ আদর্শ গ্যাসের আয়তন মানে এটা কীভাবে বোঝাচ্ছে, ধরে না এই একটা পাত্র, তো এই পাত্রের মধ্যে আমি ধরে না হাইড্রোজেন রাখলাম এইটুকু পরিমাণে। এখন কথা হলো এই হাইড্রোজেনটার আয়তন কতটুকু, এইটুকু, আর পাত্রের আয়তন কতটুকু, এতটুকু। তো এই পাত্রের তুলনায় কিন্তু এর আয়তনটা অনেক নগণ্য, এবং এটা দেখা যায় এরকম ক্ষুদ্র থাকে। তো এই পাত্রের তুলনায় কিন্তু এই একটা গ্যাসের আয়তন কিন্তু খুবই নগণ্য, সেই কথাটা এখানে বলতে চাচ্ছে। আচ্ছা, আর আরেকটা কথা বলছে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে এখানে দেখো ভ্যান ডার ওয়াল সমীকরণ আছে, এই সমীকরণটা মেনে চলে। আদর্শ গ্যাস P=NRT সমীকরণ মেনে চলে। এগুলো তো বুঝতেই পারছো। আর এরপরে আছে অভ্যন্তরীণ শক্তির, অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। আর এই বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি গ্যাসের আয়তনের উপর নির্ভরশীল। মাথায় রেখো, বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি গ্যাসের আয়তনের উপর নির্ভরশীল। আচ্ছা, এরপরে এখানে কথা আছে যে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তো আয়তনের উপর নির্ভরশীল নয় গেল। এরপরে সংকোচনশীল গুণাঙ্ক বলে একটা কথা আছে। তো এই সংকোচনশীল গুণাঙ্ক অর্থাৎ বোঝাচ্ছে যে কোনো একটা গ্যাস কতটুকু সংকোচনশীল। কোনো একটা গ্যাস তুমি ধরে নাও স্বাভাবিক অবস্থায় রাখলা, প্রমাণ অবস্থায় রাখলা, তো দুইটার সময় দেখবা যে গ্যাসটা কতটুকু সংকোচনশীল হচ্ছে। সেই যে গুণাঙ্ক, ওই দুইটার যে অনুপাত, অর্থাৎ দেখা যাচ্ছে যে বাস্তব গ্যাসের যে মোলার আয়তন আছে আর আদর্শ গ্যাসের যে মোলার আয়তন আছে, ওই দুইটার যে অনুপাত, ওই অনুপাতকে বলা হচ্ছে সংকোচনশীল গুণাঙ্ক, যেটা আমরা সামনে পড়বো, সমস্যা নেই। তো সেই সংকোচনশীল গুণাঙ্ককে আমরা জেড দ্বারা প্রকাশ করি, এবং বাস্তব গ্যাসের মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ওই জেডের মানটা 1। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্কের মান কত, এর মান হলো 1। অর্থাৎ সংকোচনশীল গুণাঙ্কের আমরা সূত্র যেটা জানি, N = NRT/PV। অর্থাৎ বেসিক্যালি আমরা জানি যে PV = NRT, তাই না? PV = ZNRT, এটাই হলো সেই সূত্র। বুঝতে পারছো? এইখানে যে জেডের মান, এটাই হলো সেই সংকোচনশীল গুণাঙ্ক। আমরা জানি মানে তো আমরা বাস্তব গ্যাস মানে আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে জানি কি PV = NRT, তার মানে কিন্তু এখানে জেডটা থাকে না, তার মানে বোঝাচ্ছে এখানে জেডের মানটা 1। কিন্তু আদর্শ গ্যাস তো মানে জেডের মান 1, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু জেডের মানটা 1 হয় না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে PV = ZNRT, তো এখান থেকে জেডের মানটা আসে কি NRT/PV। এই হলো জেডের বের করার ক্যালকুলেশন। আচ্ছা, এই হলো বিষয়। অর্থাৎ এখানে দেখো, এখানে বলছে এর মানটা কেমন হয়, কিছু কিছু গ্যাসের ক্ষেত্রে 1-এর চেয়ে কম হয় জেডের মানটা, কিছু কিছু ক্ষেত্রে 1-এর চেয়ে বেশি হয়। সেই জিনিসগুলো আমরা সামনে পড়বো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, তো এরপরে কিছু কথা তার বলা আছে। দেখো এখানে অনেকটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে
যে হাইড্রোজেন অণুর বর্গমূল গড় বর্গ যে গতিবেগ তার মান কত 1920.12 মিটার। এগুলো চাইলে ছোটোখাটো মানগুলো মুখস্থ করতে পারো, বা এগুলো কিন্তু তোমাদের বের করা শেখানো হয়েছিল। ওই যে গতিবেগ আর সিআরএমের সমান সমান √3/r/t/m, এই সূত্র দিয়ে কিন্তু এটা বের করা যায়। তো এটা যেহেতু মানে ধরি পরীক্ষায় অ্যাডমিশন টাইপের যে এক্সামগুলো হয় সেখানে ক্যালকুলেটার ইউজ করতে দেয় না, তো সেসব ক্ষেত্রে দেখা যায় এই যে বইয়ের মানটা আছে এই মানটা হুবহু তুলে দেয়। তো এই কারণে এই মানগুলো মনে রাখো। এমনি সিম্পলভাবে করলে দেখবে এর থেকে একটু পাস হবে মানটা, কিন্তু তারপরে এই মানটা যেহেতু বই দেওয়া আছে এটা ধরে নেয়। তাহলে কি হাইড্রোজেনের কত দেখো অনেক বেশি 1920, অর্থাৎ 1920.12 মিটার। আর নাইট্রোজেন গ্যাসের গড় মানে সিআরএমএস বেগ কত 500 মিটার। নাইট্রোজেন গ্যাসের সিআরএমএস বেগ কত 500 মিটার। আচ্ছা, আর আর এখান থেকে আচ্ছা আরও একটা আছে কিন্তু অক্সিজেন আর নাইট্রোজেন দুইটারই কিন্তু 500 মিটার। তোমরা এই জিনিসগুলো গোল করে ফেলো, অক্সিজেন আর নাইট্রোজেন এই দুটারই 500 মিটার। অর্থাৎ এটা কিন্তু আচ্ছা আর একটা কথা বলি, এর বেগের মান কি 500 মিটার? তোমার কিন্তু অপশানে এরকম 500 মিটার থাকবে, তুমি হুট করে 500 মিটার দাগালে কিন্তু তোমার ভুল হবে। এখানে বলছে দেখো সেকেন্ডে প্রায় 500 মিটার। তার মানে কি যদি তুমি বেগ বলো, হ্যাঁ তুমি যদি বেগ বলো তাহলে বলবা 500 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো? যদি হয় প্রশ্নে বলে যে বেগ কত, সিআরএমএস বেগ কত, তাহলে সেখানে হবে 500 মিটার পার সেকেন্ড। তোমাকে কিন্তু এককটা মিটার পার সেকেন্ডে লিখতে হবে, কারণ কি এটা বেগের একক মিটার পার সেকেন্ড। আর এখানে বলছে দেখো সেকেন্ডে 500 মিটার যায়। অর্থাৎ তোমার যদি বলা হয় যে নাইট্রোজেন অনুসময়ের যে সিআরএমএস বেগ সেকেন্ডে কত, তো সেকেন্ডে বলো তখন কিন্তু সেকেন্ডে 500 মিটার হবে, তখন কিন্তু আর সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড হবে না। এই জিনিসগুলো কিন্তু ছোটো জিনিস, কিন্তু এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অনেক বড় ফ্যাক্ট ফেলে। অর্থাৎ এই ছোটো ছোটো জিনিসগুলো যদি ভুলগুলো মানে এখন থেকে কমাতে না পারো তাহলে কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক সমস্যা পোহাতে হবে। এটা কিন্তু হয়ই, মানে মেডিকেলের কোশ্চেন তো দেখছো অনেক সহজ থাকে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু সবাইগুলাই ফেলে। তো তার মূল কারণ কিন্তু এটাই, একটু ট্রিকি খাটানো হয়। আচ্ছা, এ হলো বিষয়। এরপরে আছে বাস্তব গ্যাস সহ অ্যামাগা লেক বা অ্যামাগার পরীক্ষা। অর্থাৎ এখানে দেখো বলতেছে যে 1880 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী অ্যামাগা স্থির তাপমাত্রায় বিভিন্ন চাপে গ্যাসের আয়তন মেপে লেখচিত্রে পিভি এর বিপরীতে পি এর মান বসিয়ে প্রাপ্ত লেখচিত্রে লক্ষ্য করেন যে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে বিস্তৃত হয়, অর্থাৎ পিভি সমান ইনারটি সূত্র মেনে চলে না। যদি কোনো গ্যাস আদর্শ আচরণ করে তবে স্থির তাপমাত্রায় পিভি এর মান ধ্রুব থাকতো, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যেত। আচ্ছা, বিষয় হলো এই যে এখন বিষয় হলো যে আমাদের যে বাস্তব গ্যাসসমূহ বললাম যে আদর্শ গ্যাস হতে বিস্তৃত হয়, বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাস হতে বিস্তৃত হয়, অর্থাৎ পিভি সমান এনআরটি সূত্র মেনে চলে না। তো এই জিনিসটা মানে এগুলো তো তারা মুখের ভাষা বলছে, তাই না? তো এগুলো গাণিতিকভাবে প্রমাণ করার জন্য এই যে আমাদের বিজ্ঞানী অ্যামাগা তিনি কী করছিলেন, পিভি বনাম পি লেখ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর মানে পি নিচে আর ওয়াই অক্ষ বরাবর পিভি নিচে, অর্থাৎ পিভি বনাম পি লেখ নেন। এবং এটা নিয়ে তিনি কী করতে চাইছেন, এটা নিয়ে তিনি দেখতে চাইছেন যে আদৌ প্রকৃতপক্ষে যে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাস হতে বিস্তৃত হয় কি না। তো এই ক্ষেত্রে তিনি দেখছেন যে দেখো এখানে দেখো নাইট্রোজেন গ্যাসের লেকটা হয়েছে এরকম, অক্সিজেন গ্যাসের লেকটা হয়েছে এরকম, হাইড্রোজেন গ্যাসটা এরকম হয়ে গেছে, স্টেট চলে গেছে, হিলিয়ামটা স্টেট চলে গেছে, কার্বন ডাইঅক্সাইডটা দেখো এরকম নিচে নেমে গেছে। আর আরেকটা কথা, এখানে যে আদর্শ গ্যাসের যে লেখচিত্রটা হবে, আদর্শ গ্যাসের লেখচিত্রটা দেখো এরকম ডট ডট দিয়ে রাখছে, যেটা এই একটা সরলরেখা পাওয়া যাচ্ছে, এবং সরলরেখাটা কেমন, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আদর্শ গ্যাসের যে লেখচিত্র পাওয়া যাবে সেটা কেমন, এক্স অক্ষের সমান্তরাল। এটা আমরা এই অ্যামাগা লেখ থেকে জানতে পারি। আচ্ছা, আর বাস্তব গ্যাসসমূহ কেমন দেখো, এখানে না যেটা আণবিক ভর বেশি সেটা দেখছো বেশি নেমে গেছে নিচের দিকে, দেখছো যেটা আণবিক ভর যত বেশি সেটা তত দিয়ে নিচের দিকে নেমে গেছে। তো এই জিনিসটা ব্যাখ্যা করা আছে এখানে, দেখো তোমাদের আমি যদি একটু দেখাই, এখানে দেখো ব্যাখ্যা করা আছে। বলছে দেখো প্রথম ধরনের লেখ সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন, হিলিয়াম এই প্রভৃতি গ্যাসের ক্ষেত্রে, এই যে দেখো হাইড্রোজেনের গ্যাসেরটা এরকম হয়েছে, হিলিয়ামেরটা একদম স্ট্রেট সরলরেখা হয়েছে। তো এইসব গ্যাসের ক্ষেত্রে কি যে মানে প্রথম ধরনের লেখ যেটা পাওয়া যায় বললাম এটাই। আর এরপরে বলছে দেখো এইসব গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান ক্রমাগত বাড়ে, অর্থাৎ এখানে আমি যত চাপ বাড়াবো পিভি এর মানটাও তত বাড়তে থাকে। এই কারণে কিন্তু লেখটা এরকম হয়ে গেছে। আর এদের বেলায় কি থাকে, পেশন মাত্রা কম থাকে, দেখছো এটা কিন্তু নিচের দিকে নেমে যায়নি, দেখছো লেখচিত্রে কিন্তু নিচের দিকে এরকম নেমে যায়নি, এরকম নেমে যায়নি কিন্তু, তাই বলতেছি এদের ক্ষেত্রে পেশন মাত্রাটা কম থাকে।
আচ্ছা, তাই এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে লেকগুলো হয় সরলরেখা। তাহলে তোমার যদি বলা হয় হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে অ্যামাগা লেক কেমন, তাহলে তোমার বলতে হবে সরলরেখার লেক পাওয়া যায়। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে যে 2 নম্বরের ক্ষেত্রে যে আবার অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলোর ক্ষেত্রে লেকগুলো কেমন। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো লেক এই নাইট্রোজেনের এরকম নেমে গেছে, অক্সিজেনেরও নেমে গেছে, কার্বন ডাইঅক্সাইডেরও নেমে গেছে। তো এই ক্ষেত্রে কী বলতেছে, এক্ষেত্রে বলছে দেখো এই ক্ষেত্রে কী হয়, দ্বিতীয় ধরনের লেক পাওয়া যায় যেটা দেখা যাচ্ছে চিত্রে। আর এক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে প্রথমে পিভি এর মান আদর্শ মান হতে ক্রমাগত কমতে থাকে। অর্থাৎ দেখো এইখানে আমি চাপ বাড়াচ্ছি, আর এইখানে পিভি এর মান কী হয়েছে দেখো, এইখানে প্রথমে এই ছিল, তারপরে আস্তে আস্তে কমে নিচের দিকে চলে আসছে, পরে এক সময় তা কি একটু ন্যূনতম মানে পৌঁছে, তারপর চাপ বৃদ্ধির সাথে সাথে সেটা বাড়তে থাকে। অর্থাৎ বিষয়টা কেমন দেখো, এইখানে আমি চাপটা যতই বাড়াচ্ছি, দেখা যাচ্ছে এই চাপ এই জায়গায় আছে, পরে এই চাপ 10 আছে অ্যাটমসফিয়ার, তখন এই পিভি এর মান কত, পিভি এর মান ধরো এইখানে আছে। হঠাৎ করে আবার কী হবে, আবার একটু এর মানে চাপ বাড়ালাম, পিভি এর মানটা কমে গেছে, আবার একটু চাপ বাড়ালাম, পিভি এর মানটা কমে গেছে। এই এমন একটা ন্যূনতম মানে আসার পর দেখা যাচ্ছে এই মানটা বাড়তে থাকে। তুমি চাপ যত বাড়াবা পিভি এর মানটা তত এরকম বাড়তে থাকে। এই কারণে কিন্তু লেকটা এরকম হয়ে গেছে, কমে তারপর হঠাৎ করে বেড়ে চলে গেছে। তো এই মান বাড়তে থাকে এবং দেখা যায় আদর্শ মান অপেক্ষা সেটা বেশি হয়ে যায়। এদের বেলায় চাপ বৃদ্ধির সাথে সাথে প্রথম দিকে কিন্তু পেশন মাত্রাটা বেশি থাকে, বুঝতে পারছো। প্রথম দিকে কিন্তু পেশন মাত্রাটা দেখো নিচের দিকে নেমে গেছে, পেশন মাত্রাটা প্রথম দিকে বেশি, পরবর্তীতে পেশন মাত্রাটা ধীরে ধীরে কমতে থাকে, বুঝতে পারছো। তো এই লেকগুলো কেমন হয়, এই লেকগুলো এই কারণে বক্ররেখা হয়। ওই যে বক্ররেখা কেন, কারণ প্রথম দিকে পেশন মাত্রা বেশি ছিল, পরের দিকে গিয়ে কমে যাচ্ছে, এই কারণে লেকটা দেখা যাচ্ছে 2 ধরনের হয়ে যাচ্ছে, বক্ররেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটু সবাই রেসপন্স করো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা তোমরা সবাই। জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, প্রশ্ন থাকলে করো, মনের মাঝে চাপাই দেখো না। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে কয়েকটি লাইন বলা আছে, এগুলো আগে পড়ে ফেলছি, লাইনগুলো দরকার নাই। আচ্ছা, এরপরে আছে বাস্তব গ্যাসের যে সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক বা আদর্শ আচরণ, এইসব নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, তো এবার আমরা দেখো আমাদের পরবর্তী যদি পেজে যাই, তো এখানে বলছে দেখো যে তোমাদের যেটা বলছিলাম যে পিভি সমান জেড এন আর টি, এগুলো হলো এটা কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে। আর মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই জেড এর মান অন, এই কারণে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পিভি সমান এন আর টি হয়, অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো পেষণ গুণাঙ্ক থাকে না। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে যেহেতু পেষণ গুণাঙ্ক থাকে, এই কারণে জেড পিভি সমান জেড এন আর টি, এই জেড সমান বের হয় কি পিভি বাই এন আর টি। আর তো আমি যদি বলি এক মোল গ্যাসের ক্ষেত্রে কত, তাহলে এই এনের জায়গায় অন বসলাম, তাহলে পিভি সমান সমান আর টি হয়। এগুলো কথাবার্তা আছে। অর্থাৎ দেখো এখানে যদি আমি করি, আমি বেসিক্যালি সূত্রটা পাচ্ছি কি, জেড সমান সমান এক মোল গ্যাসের ক্ষেত্রে পিভি বাই আর টি। এখন এটা যদি আমি আয়তনটা যদি ভি নট হতো, অর্থাৎ আমরা যদি গ্যাসের মোলার আয়তন নিতাম, তাহলে তখন হতো পি ভি নট বাই আর টি। একটা পাচ্ছি পিভি বাই আর টি, আর একটা হলো জেড সমান পি ভি নট বাই আর টি। কারণ এই দুটো যদি অনুপাত করি, তাহলে দেখো এই অনুপাতটা হলো এরকম আসে যে জেড সমান সমান, অর্থাৎ উপরে হলো ভি, অর্থাৎ বাস্তব গ্যাসের মোলার আয়তন বাই আদর্শ গ্যাসের মোলার আয়তন। তাহলে বাস্তব গ্যাসের মোলার আয়তন আর আদর্শ গ্যাসের মোলার আয়তনের যে অনুপাত, সেটাকেই কিন্তু বলা হচ্ছে যে পেষণ গুণাঙ্ক, সংকোচনশীল গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক। তো এটা কিন্তু একটা ধ্রুবক, বুঝতে পারছো। আচ্ছা, এই হলো বিষয়। যেমন এখানে দেখো হাইড্রোজেনের বেলায় পেষণ গুণাঙ্ক কত, 1.008 যেটা আছে। আচ্ছা, এই হলো বিষয়। এরপরে সামনের দিকে আর কী বা পড়বা, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা, এই 3টা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসতে দেখা যায়। এবার দেখো এখানে বলছে কি যে এক মোল আদর্শ গ্যাসের বেলায় জেড সমান সমান অন, একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ পেলাম, আদর্শ গ্যাসের মধ্যে জেড সমান সমান অন, আর বাস্তব গ্যাসের সময় কেমন? হ্যাঁ বলো, ওয়ানটা কীভাবে আসলো? আচ্ছা, আদর্শ গ্যাসের সমীকরণ কি, আদর্শ গ্যাস কি পিভি সমান এনআরটি সূত্র মেনে চলে, তাই তো। আর আমাদের এইখানে সূত্রটা কী ছিল, কোনো গ্যাসের ক্ষেত্রে সূত্র পিভি সমান সমান জেড এনআরটি। এখন এটা হলো বাস্তব গ্যাসের ক্ষেত্রে আছে, আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেটের মান যদি ওয়ান না হয়, তাহলে কি তুমি পিভি সমান এনআরটি সূত্র পাবা। এখানে যদি একটা এক্সট্রা ফ্যাক্টর জেড আসে, তাহলে কি তোমার এই যে বেসিক মেন যে ক্যালকুলেশনটা ছিল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআরটি, সেই ক্যালকুলেশনটা কিন্তু বজায় থাকে না, বুঝতে পারছো। এই কারণেই কিন্তু এখানে জেটের মানটা অন ধরে নিচ্ছে। এগুলো বেসিক্যালি দেখা যায় সব কিছু ধরে নেওয়া মান, বুঝতে পারছো। ওই যে বললাম আদর্শ গ্যাস একটা কাল্পনিক ধারণা, অনেক কাল্পনিক ধারণা নিয়ে যত কিছু জানাশোনা।
আচ্ছা, এই হলো বিষয়। আর এরপরে দেখো, এরপরে আছে যে যখন জেড গ্রেটার দ্যান ওয়ান হয়, অর্থাৎ এই জেডের মান একের চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে। তো জেডের মান যদি একের চেয়ে বেশি হয় তাহলে সেটা কম্প্রেশনযোগ্য। জেডের মান যদি একের চেয়ে বেশি হয় তাহলে কম্প্রেশনযোগ্য। মাথায় রেখো। তাহলে এদের কম্প্রেশনযোগ্য কোনগুলো? হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, এগুলা। আচ্ছা, এদের মান যদি একের চেয়ে কম হয় কম্প্রেশনযোগ্য। আচ্ছা, এই লাইনটা আমি সামনে থেকে পড়ালে বেটার হয়। আর এখানে নাইট্রোজেনটা বাদ দিতে পারো, সামনের দিকে গিয়ে দেখবা ওই জায়গায় নাইট্রোজেনটা এর মধ্যে ঢোকাই দিয়েছে। আচ্ছা, এই জায়গার থেকে না পড়ে আমি এই জিনিসটুকু সামনের থেকে পড়াই ফেলি। আচ্ছা, তুমি একটু আনমিউট করো তোমরা। আচ্ছা, এইখানে দেখো, এইখান থেকে আমি একটু দেখাই দিই। এই জায়গা থেকে দেখাই দিই। এইখানে এই দুই লাইন না পড়লেও চলবে না। কেন বললাম যে, আচ্ছা ওটা পরে, তার আগে আমি একটু এই বয়লের তাপমাত্রাটা বলে নিই। আচ্ছা, এই বয়লের তাপমাত্রা কত গ্যাসটি দেখা যায়, যে তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে তাকে বলা হয় বয়লের তাপমাত্রা। যেমন দেখা যায় তাপমাত্রা বৃদ্ধি করলে নাইট্রোজেন গ্যাসের বক্রতা লেখে, মানে বক্রতাটা যে লেখেছে, যে বক্রতা এখানে যে দেখো নাইট্রোজেন গ্যাসের যে লেখ, সেই লেখের বক্রতাটা আস্তে আস্তেই হয়। দেখো, এটা হলো না তাপমাত্রা ভিত্তিতে নাইট্রোজেন গ্যাসের যে আদর্শ আচরণ সেটা আছে। তো এই দেখা যায় যে আমাদের যখন তাপমাত্রা বৃদ্ধি করব তখন বক্রতা হ্রাস পেয়ে লেখগুলো দেখা যায় আদর্শ গ্যাসের লেখের নিকটবর্তী হয়ে থাকে। এই নাইট্রোজেন গ্যাসের বেলায় কত তাপমাত্রা? 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর পেশন গুণাঙ্ক বনাম চাপের লেখ অতি নিকটবর্তী হয়, অর্থাৎ আদর্শ গ্যাসের যে লেখটা ছিল তার অনেক নিকটবর্তী হয়। এই কারণে এই যে তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ, মানে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করবে সেই তাপমাত্রাটাকেই বলা হবে বয়লের তাপমাত্রা। এটা একটা তাপমাত্রা, বয়লের তাপমাত্রা, কিন্তু চার্লসের না, অ্যাভোগাড্রোরও না, আর কিছুরও না, কিন্তু বয়লের তাপমাত্রা। আচ্ছা, যেটা বলছিলাম, এই তথ্যগুলো এইখান থেকে পড়তে বলছি, কারণ এখানে আরও কয়েকটা জিনিস আছে যেটা তোমাদের জানতে হবে, এই কারণে বলছি। দেখো, এখানে জেডকে বলা হয় কি? গ্যাসের সংকোচন গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক। আদর্শ গ্যাসের বেলায় জেড সমান 1, জেটের মান একের চেয়ে বেশি বা কম হতে পারে, তখন কী হবে? বাস্তব গ্যাসটি আদর্শ আচরণ হতে ততই বিস্তৃত হবে। আচ্ছা, এরপরে দেখো তো এসটা দিয়ে দিছে যে জেড যখন একের চেয়ে ছোটো হবে। কেমন? জেড যদি একের চেয়ে ছোটো হয় তাহলে এর যে মানে গ্যাসটা কেমন হয়? অধিক পেষণযোগ্য। তার পেষণ গুণাঙ্কের মান কম কিন্তু অধিক পেষণযোগ্য। দুটো কিন্তু বিপরীতধর্মী কথা, মাথায় রেখে। এর পেষণ গুণাঙ্ক কম কিন্তু অধিক পেষণযোগ্য। তুমি যদি ধ্রুবকের মান কত বলো, তার পেষণ গুণাঙ্ক কম কিন্তু অধিক পেষণযোগ্য। পেষণ গুণাঙ্কের মান কম কিন্তু অধিক পেষণযোগ্য। তাহলে অধিক পেষণযোগ্য কোনগুলো? এই যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো হলো অধিক পেষণযোগ্য। অর্থাৎ তুমি এই লেখের মধ্যে দেখছো, দেখো এইখানে দেখো, এই কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এই গ্যাসগুলো কিন্তু নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ তাই কিন্তু সেফে নিচের দিকে ঢুকাই দিচ্ছে। তো এইভাবে মনে রাখবে তোমরা, এটা হলো অধিক পেষণযোগ্য। যেগুলো আণবিক ভর দেখবে একটু বেশি, বুঝতে পারছো, সেগুলো হলো অধিক পেষণযোগ্য। আর তার পেষণ গুণাঙ্কের মান কিন্তু কম হবে। পেষণযোগ্য বেশি কিন্তু তার পেষণ গুণাঙ্কের মান কম। মাথায় রেখে এই কথাটা কিন্তু গুলাই ফেলো না তোমরা আবার। আচ্ছা, আবার যখন আমরা এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে পিবি লেস দ্যান আরটি হচ্ছে, যেহেতু এক হচ্ছে বেশি। আর যখন আমার জেড গ্রেটার দ্যান অন হচ্ছে তখন কি হচ্ছে, আর তখন আমার কী হবে? তখন এদের যে মানে এরা হবে কম্প্রেশনযোগ্য। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, দেখো এখানে কিন্তু কম্প্রেশনযোগ্য, এরা লেকটা সোজা চলে গেছে, এটা কিন্তু কম্প্রেশনযোগ্য। কিন্তু এদের পেষণ গুণাঙ্কের মান কিন্তু বেশি। কম্প্রেশনযোগ্য কিন্তু পেষণ গুণাঙ্কের মান বেশি। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছো? জি ভাইয়া। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে 1.27 যেটা আছে এটার উত্তর বলো তোমরা। দ্রুত দ্রুত। না, হাইড্রোজেন। পেষণ গুণাঙ্কের মান কার বেশি? কেন হাইড্রোজেনের? এবার আমার বোঝাই দাও। না, এটি কম্প্রেশনযোগ্য হলে পেষণ গুণাঙ্কের মান বেশি হবে। হ্যাঁ, এটাই কিন্তু দরকার। যে আমি বললাম যে হাইড্রোজেন, দেখো এখানে ছিল কি হাইড্রোজেনটা কম পেষণযোগ্য, তাহলে কি এর পেষণ গুণাঙ্কের মান বেশি। কম পেষণযোগ্য কিন্তু তার পেষণ গুণাঙ্কের মান বেশি। মাথায় রেখেছে তো, মানে সেটা কম পেষণযোগ্য বোঝাচ্ছে কিন্তু তার পেষণ গুণাঙ্কের মান তুমি যদি দুইটার অনুপাত করো তার মানটা বেশি। কেন? দেখো এই দেখো 1-এর চেয়ে বেশি, বুঝতে পারছো? এইভাবে মনে রাখতো, এটা কিন্তু জেডের মান 1-এর চেয়ে বেশি। এই কারণে বলা হচ্ছে কিন্তু জেড মানে কি পেষণ গুণাঙ্কের মান, পেষণ গুণাঙ্কের মান কিন্তু বেশি হবে, মাথায় রেখো। আর এগুলোর কিন্তু পেষণ গুণাঙ্কের মান দেখো জেডের মান 1-এর চেয়ে কম।
এই কারণে কিন্তু বলছি ওটার পেষণ গুণাঙ্কের মানে ওটা হলো অধিক পেষণযোগ্য, কিন্তু এর পেষণ গুণাঙ্কের মান একের চেয়ে কম, পেষণ গুণাঙ্কের মান কম। আচ্ছা, এগুলো বিষয়। এরপরে এখান থেকে একটা ঘদাকে প্রশ্ন আসে, বুঝতে পারছো? তোমরা বোর্ড কোশ্চেন দেখলে বুঝতে পারবা। এখান থেকে একটা ঘদাকে প্রশ্ন আসে, সেটা তোমরা কোনটা কোনটা এখানে কি একটা যেন আসে, আমার মানে অনেকদিন হাত দিই না, ভুলে গেছি। আচ্ছা, তো বিষয় হলো এখান থেকে মেবি এটা আসে বা ওই আরেকটা আছে এখান থেকে, যে আমার এই সূত্র দিয়ে এই বাস্তবের সময় আদর্শ আচরণের সত্য। তো আদর্শ আচরণের সত্য তো তোমাদের পড়াইছি, যে নিম্ন চাপ আর উচ্চ তাপমাত্রায়। এইখান থেকে বাকিটা তোমাদের মানে এইখান থেকে রিডিং পড়লে তোমরা এটা বুঝে ফেলবা। এটা নিয়ে আমি বেশি টাইম দেবো না। আমি জাস্ট আরেকটা যেটা বলছিলাম যে ইম্পর্টেন্ট কথা থেকে যেটা বেশি আসে এইখান থেকে, এই যে চাপ সংশোধন ফ্যাক্টর এইগুলো দিয়ে লিখতে হয়। যেমন তোমাদের যদি আমি একটু সামনে দেখি, এইখানে দেখো একটা প্রশ্ন দিছে যে বাস্তব গ্যাস খুব নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। দেখছো, এই প্রশ্নটা ব্যাখ্যা করতে বলছে। তো এই প্রশ্নটা ব্যাখ্যা করতে গেলে তোমাদের কয়েকটি জিনিস জানতে হবে। সেগুলো জানতে গেলে আমরা একটু সামনে থেকে দেখে আসি। যদি এখানে ভাস্ট লেখা, অনেক কিছু লেখা, তো তোমরা চাইলে তোমাদের টেস্ট পেপার যেগুলো আছে ওইখান থেকে ফলো করতে পারো। ওইখানে দেখবো অল্প করে লেখা আছে ঘদাকের জন্য, বা এইখানেও তো লেখা আছে, জাস্ট এইটুকু লিখলেও হয়। আচ্ছা, তো আগে একটু বেসিকটা ক্লিয়ার করি, তারপরে তোমরা নিজেরা লিখতে পারবা নিজের মতো করে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই লেখাটা কোথা থেকে শুরু করব। এর আগে কয়েকটা জিনিস পড়াইছি, মানে আমরা এইখান থেকে পড়ে আসছি শুরু থেকে, যে আমাদের দেখো বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির প্রতিকার, সেখান থেকে পড়া শুরু। তারপরে এখানে এসে দুইটা কথা বলা আছে, দেখো যে প্রতিকার কিভাবে হবে, যে ভ্যান ডার ওয়ালস বাস্তব গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল ও আণবিক আয়তন এই দুই ক্ষেত্রে সংশোধন ফ্যাক্টর যথাক্রমে এআরবি ব্যবহারের মাধ্যমে আদর্শ গ্যাসের এই সমীকরণটি নিম্নরূপ সংশোধিত করেন। অর্থাৎ এই বাস্তব গ্যাসের জন্য যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, দেখছো আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ কিন্তু পড়ে আসছি। তো এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ এবং সংশোধিত ভ্যান ডার ওয়ালস সমীকরণ দুই রকম দেখবে, একটা হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ, একটা হলো সংশোধিত ভ্যান ডার ওয়ালস সমীকরণ। সেই ক্ষেত্রে দুইটা ফ্যাক্টর তোমরা দেখছিলা, এ আর বি। দেখো এইখানে কিন্তু এই এ আর বি এই সেই দুইটা ধ্রুবক, বুঝতে পারছো? এই দুইটা ধ্রুবক, এটা বিটা হলো আয়তন সংশোধন ফ্যাক্টর, আর এটা হলো চাপ সংশোধন ফ্যাক্টর। যেটা এটা চাপের সাথে আছে চাপ সংশোধন ফ্যাক্টর, আর এই বিটা হলো আয়তন সংশোধন ফ্যাক্টর, যেটা তোমাদের এখানে লেখা আছে মেবি। তোমাদের এইখানে দেখো, এখানে যদি দেখো তোমাদের ভেঙে ভেঙে দেখায়, তো এখানে আয়তন সংশোধন ফ্যাক্টরকে বি দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর চাপ সংশোধন ফ্যাক্টরকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসগুলো কীভাবে বের করতে হয় সব বলে দেবো, আমি একটু সিরিয়াল মাফিক আসি, আর তা নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা, তো এবার এটা বোঝানো শুরু করার আগে তোমরা এখান থেকে একটা লাইন দেখে নিও, জয়েন দিচ্ছে দিন, তার মাঝখানে একটা কথা বলে নিই। এইখানে কিন্তু এই জিনিসটা একটু কনসেপ্টটা কাজে লাগবে। দেখো, এই যে গ্যাস অনুসময়ের আয়তন, যে আদর্শ গ্যাসের অনুসময়ের আয়তন মানে মোট আয়তন দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য, তাই হিসেবে গণ্য করা হয় না। আর এখানে আরেকটা কথা বলছে, দেখো বাস্তব গ্যাসের অনুসময়ের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য নয়, তাই হিসেবে আয়তনটা গণ্য করা হয়। দুইটা কথা মাথায় রেখো, তাহলে বসে গেছে, আমি শুরু করি। আচ্ছা, তো এবার দেখো যেটা বলছিলাম যে দুইটা ফ্যাক্টর আমরা পাচ্ছি, একটা হলো চাপ সংশোধন ফ্যাক্টর আর একটা হলো আয়তন সংশোধন ফ্যাক্টর। এবং এই দুইটা দিয়ে কীভাবে আমরা চাপ সংশোধন করব, আয়তন সংশোধন করব, এই দুইটা করলে আমরা মূলত যে আমরা আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস মানে যে বিচ্যুতিটা হচ্ছিল সেই বিচ্যুতিটাকে আমরা রোধ করতে পারবো। এখন দেখো এক্ষেত্রে বলছে যে গ্যাসের আয়তন সংশোধন কীরকম। এক্ষেত্রে ধরে নাও আমি একটা পাত্র, এই পাত্রের আয়তন কি ভি, বুঝতে পারছি? এর মধ্যে দেখো এই গ্যাস অণুগুলো সব ছড়াই ছিটে আছে। এখন এই যে অণুগুলো ছড়াই ছিটে আছে, এই অণুগুলোকে যদি আমি ধরে এক জায়গায় কোনায় এনে ফেলে, ধরে এরা সব ছোটাছুটি করছিল, তুমি ভাবছো আরে তোরা দূরে থাকবি কেন, এক জায়গায় আয় সব, এদের সব কিছুগুলোকে ধরে তুমি এই কোনায় ফেলছো, ফেলে দেখো তো এতগুলো জায়গায় কিন্তু এখনও ফাঁকা আছে, বুঝতে পারছো? মানে কি এই অঞ্চলের মধ্যে দিয়ে ওই গ্যাস অণুসমূহ মুক্তভাবে চলাচল করছিল। আর অণুগুলোর কার্যকর আয়তন হলো এইটা, কিন্তু এই অণুগুলোর মোট যে কার্যকর আয়তন সেই আয়তনটুকু কিন্তু এইটুকু। এইটুকুকে আমরা কী দ্বারা প্রকাশ করছি, এন বি দ্বারা প্রকাশ করছি।
এন বি, অর্থাৎ এখানে এন তো মোল সংখ্যা, অর্থাৎ এত মোল অণু আছে ধরে না এইভাবে, আর তার সাথে বি কেন গুণ করছি, এটা একটা ধ্রুবক বলছিলাম যে ওইখানে আমাদের যে আয়তন সংশোধন যে ধ্রুবকটা ছিল, আয়তন সংশোধন ফ্যাক্টর যেটা ছিল এই বিটা এখানে এর সাথে গুণ করে দেবো। তো এই কথাটা এখানে বলছে দেখো যে গ্যাসের ক্ষেত্রে আণবিক আয়তন গণ্য করা হয়, অর্থাৎ অণুর যে আয়তন থাকে সেটা গণ্য করা হয়, যেহেতু এটা গ্যাস। দেখো এই গ্যাসের ক্ষেত্রে কিন্তু এর যে অণুর যে আয়তন আছে সেটুকুই আমরা গণ্য করব। তখন মোট যে আয়তন ভি থাকে, মোট যে আয়তন থাকে বুঝতে পারছো? তো মোট আয়তন যে ভি আছে, দেখো এই যে মোট আয়তন ভি, এর থেকে এনবিটা বাদ দিয়ে আমাদের আয়তনটা হিসেব করতে হবে। অর্থাৎ দেখো এখানে যে মুক্তভাবে চলাচল করছে যে জায়গাটুকু, ওই আয়তনটা যদি আমার হিসাব করতে হয় তাহলে এইখানে যে মোট আয়তন ছিল ভি, তার থেকে এনবি পরিমাণ আমার বিয়োগ করে দিতে হবে। বুঝতে পারছো? কারণ দেখো এখানে বলছে কারণ আদর্শ গ্যাস সমীকরণে অণুগুলোর মুক্ত চলাচলের জন্য ভি আয়তন ধরা হয়েছে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেটা সঠিক নয়। অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে মুক্তভাবে চলাচল করছিল যে ফাঁকা জায়গাগুলো, সেগুলোও কিন্তু আমরা আয়তন হিসেবে গণ্য করছি, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, যেটা তোমাদের আগে 2টা পয়েন্ট পড়ায় আসছি, সেই পয়েন্টে কিন্তু কাজে লাগছে এখানে। আর এক মোল বাস্তব গ্যাসের অনুসময়ের যে নিজস্ব কার্যকর আয়তন, সেটাকে আমরা বি ধরে এন মোলের জন্য এনবি পরিমাণ, ওই আয়তন থেকে এনবি পরিমাণ বিয়োগ করে দিছি। বুঝতে পারছো? দিয়ে আমরা যে গ্যাসের অনুসময়ের যে চলাচলের মুক্ত যে মানে অবস্থান বা মুক্ত যে আয়তন, সেটাকে আমরা ভি মাইনাস এনবি দ্বারা প্রকাশ করছি। বুঝতে পারছো? আর এই বিটাই হলো এখানে আয়তন সংশোধন ফ্যাক্টর। তো এইটুকু কথা তোমাদের রিটেনে আসলে এই আয়তন সংশোধন ফ্যাক্টর আর এরপরে চাপ সংশোধন ফ্যাক্টর আছে, এইটুকু কথা তুলে দিতে হবে ঘটাকে, দিয়ে ব্যাখ্যা করে দিতে হবে। এরকম ছোটো করে এরকম পাশে চিত্র আঁকা একটু ব্যাখ্যা দিয়ে দিবা, 4-এর মধ্যে 3, 3.5 করে বা 4ও দিয়ে দেবে যদি তুমি সঠিকভাবে তুলে ধরতে পারো। আচ্ছা, এই হলো আয়তন সংশোধন ফ্যাক্টর গেছে। মানে বিষয়টা কেমন দেখো, আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে জানি পিবি সমান এনআরটি, তাই না? আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখো হয়েছিল কি, পি প্লাস এ এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি সমান এনআরটি। তো এই যে পরিবর্তনগুলো আসছে এখানে দেখো, এখানে আয়তনের এইখানে মানে চাপের এখানে কিছুটা যোগ হয়েছে, আয়তন থেকে বিয়োগ হয়েছে, এই যে ফ্যাক্টরগুলো যোগ বিয়োগ হচ্ছে, বুঝতে পারছো? এই যে সংশোধন হচ্ছে, এই কারণে কিন্তু বলা হচ্ছে আয়তন সংশোধন, গ্যাসের চাপ সংশোধন, এই কারণে কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে। আচ্ছা, আর একটা কথা হলো এখানে দেখো চাপ সংশোধনের ক্ষেত্রে কীরকম, এই চাপ সংশোধনের ক্ষেত্রে বলছে দেখো যে এক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ গণ্য করা হবে। অর্থাৎ এই যে গ্যাস অণুসমূহ আছে এদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ আছে সেটুকুই আমরা গণ্য করব। যেমন এইখানে দেখো, এইখানে জাস্ট চিত্রটা মেবি এই চিত্র দিয়ে দেখলেও হয়। দেখো এখানে গ্যাস অণুসমূহ, এখানে দেখো এখানে লেখা আছে যে গ্যাস অণুসমূহের মধ্যে যে আকর্ষণ বল এখানে ফোকাস করা হচ্ছে। এই গ্যাসের চারি সাইডে অণুগুলো আছে, তার একটা আকর্ষণ আছে, আর এই বি গ্যাস আছে এর চারি সাইড দিয়ে একটা আকর্ষণ আছে, সেটা বোঝাচ্ছে। আর লব্ধি শূন্য এ এবং দেয়ালে চাপ সৃষ্টিকারী বি অণু, দুইটা অণুর কথা বলা আছে। যদি এটা পরবর্তী ব্যাখ্যার আলোচনা, তারপরে আমি একটু এখান থেকে বললাম, আমরা পরবর্তীতে আলোচনা করছি, সমস্যা নাই। তো এখানে বলছে দেখো যে তখন কী হয়, মানে এক্ষেত্রে আমরা কী করবো, বা মানে আন্তঃআণবিক আকর্ষণটা গণ্য করব। তখন বাস্তব গ্যাসের যে অণুগুলো দ্বারা পাত্রের দেয়ালে যে প্রদত্ত চাপ হবে, সেই চাপটা কি পি, মানে এই গ্যাস অণুর সময় পাত্রের দেয়ালে যখন ছোটাছুটি করছে, পাত্রের দেয়ালে একটা চাপ প্রয়োগ করবে, তো ওই যে চাপটা প্রয়োগ করলো, ওই যে চাপটা, ওই যে প্রদত্ত চাপ, আদর্শ গ্যাসের যে পরস্পর আকর্ষণমুক্ত অণু দ্বারা পাত্রের দেয়ালে যে চাপ, প্রদত্ত চাপ পি থেকে কিন্তু কম হবে। অর্থাৎ তোমাদের আমি বলছিলাম যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু আকর্ষণ বিকর্ষণ নাই, গ্যাসসমূহের মধ্যে আদর্শ গ্যাস অনুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, কিন্তু বাস্তব গ্যাস অনুসমূহের মধ্যে কিন্তু আকর্ষণ বিকর্ষণ আছে। তো ওই যে আদর্শ গ্যাসসমূহের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ নাই, তো ওই ফ্যাক্টরটা কিন্তু আমার বাস্তব গ্যাসের ক্ষেত্রে বাদ দিতে হবে। বুঝতে পারছো? এই কারণে মানে বাদ দিতে হবে কি অ্যাড করতে হবে, যেহেতু ওইখানে আকর্ষণ বিকর্ষণ আছে, তো এই কারণে এখান থেকে একটা ফ্যাক্টর কিন্তু যোগ করতে হয়েছে আমার। বুঝতে পারছো? তো সেই জিনিসটা এখানে বলছে যে এখানে দেখো যে বাস্তব গ্যাসের অণুসমূহ যে পাত্রে যে দেয়ালে প্রদত্ত চাপ, এইগুলো পরস্পর আকর্ষণ মুক্ত, অর্থাৎ যে আদর্শ গ্যাসের যে চাপ তার থেকে একটু কম হয়, বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপের থেকে একটু কম হয়। তো এই কারণে বাস্তব গ্যাসের যে চাপ পি এর হ্রাসকে সংশোধন করা হয়, অর্থাৎ এই যে চাপটা হ্রাস পাইছে সেটাকে সংশোধন করা হয়, অর্থাৎ পি এর সাথে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার পরটা যোগ করে দেবো। কারণ বাস্তব গ্যাস যে চাপ প্রয়োগ করবে তা একই অবস্থায় আদর্শ গ্যাস যে চাপ প্রয়োগ করতো তার চেয়ে কম, অর্থাৎ আদর্শ গ্যাসের চেয়ে কিন্তু বাস্তব গ্যাসের চাপটা কম, এটা কিন্তু বলছি। তাই এই বাস্তব গ্যাসের যে বেলায় যে চাপ পি এর পরিবর্তে আমরা পি প্লাস আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা পি এ সেটা যোগ করে দেবো। তো এন মোল গ্যাসের জন্য আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কত, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা হলো সেই আন্তঃআণবিক আকর্ষণ বলের মান। তো এই ফ্যাক্টরটা আমরা তার সাথে যোগ করে দেব।
বুঝতে পারছো? তো এটাকেও যোগ করে দিলাম, আর আমার আয়তন মানে এটা চাপ সংশোধন করলাম, আর এই আয়তন সংশোধন করলাম সমান সমান এনআরটি। এইটাই হলো সেই ভ্যান ডার ওয়ালস সমীকরণ। বুঝতে পারছো? যেটা আমরা এতক্ষণ ধরে বলতে চাইছিলাম যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এই সেই ভ্যান ডার ওয়ালস সমীকরণ, কিন্তু এইভাবে আসছে। বুঝতে পারছো? এর পরের লাইনগুলো যাওয়ার দরকার নাই, তোমরা জাস্ট এই লাইনটা মনে রাখলে হচ্ছে, এই লাইনটা। আচ্ছা, এই আর এখানে হলো এআরবি হলো ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, এআরবি হলো ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, যাকে আমরা আবার বলি আয়তন সংশোধন ফ্যাক্টর বা চাপ সংশোধন ফ্যাক্টর, এগুলো তোমরা বলতে পারো। আচ্ছা, এই জিনিসটা তোমাদের কারো বুঝতে অসুবিধা আছে কিনা? ভাইয়া এখানে কোন গ্যাসের ক্ষেত্রে চাপ বেশি হবে বললেন? মানে এখানে হলো আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস। এখানে লেখাটা পড়ো, বাস্তব গ্যাসের যে চাপ প্রয়োগ করতো, মানে বাস্তব গ্যাস যে চাপ প্রয়োগ করতো, একই অবস্থা আদর্শ গ্যাস তার চেয়ে কম চাপ প্রয়োগ করে। অর্থাৎ কি, আদর্শ গ্যাসের চেয়ে মানে একটা বাস্তব গ্যাস যে চাপ প্রয়োগ করতো, অর্থাৎ বাস্তব গ্যাসের যে চাপ, আদর্শ গ্যাসের চাপ, মানে ওই অবস্থায় যদি আদর্শ গ্যাস রাখো তার চাপটা একটু কম হবে, অর্থাৎ আদর্শ গ্যাসের চাপটা কম হবে আর বাস্তব গ্যাসের চাপটা একটু বেশি হবে। বাস্তব গ্যাসের চাপটা কেন বেশি? কারণ যে বাস্তব গ্যাসের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বিদ্যমান, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে তো আকর্ষণ বিকর্ষণ নাই, তাই না? এই কারণে আদর্শ গ্যাসের মধ্যে নিট চাপটা হচ্ছে, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে ওই নিজের একটা চাপ আছে প্লাস ওর মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ আছে তার ফলে একটা চাপ আছে, দুইটা চাপ একসাথে বেড়ে যাচ্ছে, এই কারণে বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপটা বেশি। বুঝতে পারছো সবাই? এরপরে অধিক জেনে নাম নিয়ে কিছু কথাবার্তা আছে, তোমরা রিডিং পড়ে ফেলো। বুঝতে পারছো সবাই? না, সামনের দিকে একটা জিনিস আছে, দেখো এখানে এর একটা একক দেয়া আছে, এটা মাঝে মাঝে এমসিকিউ দিয়ে দেয়। বুঝতে পারছো? আর বি এর একটা একক দেওয়া আছে, এটা মাঝে মাঝে এমসিকিউ চলে আসে। তো আমি কি একক মুখস্থ করবো? কখনোই না। তো বিষয়টা কেমন, কীভাবে তোমরা বের করবা? তোমরা ওইখানে পড়ছিলে P প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার পড়ছিলে, তাই না? চাপ সংশোধন ফ্যাক্টরের ক্ষেত্রে P প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার পড়ছিলে। তো তুমি কী করবা? এটা সমান সমান দুটো শূন্য ধরে নিলাম, অর্থাৎ পি সমান সমান তুমি ধরে নিবা কি এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। জাস্ট এইখান থেকে এইরকমটা ধরে নিবা। কেন? তোমার এককটা বের করা, মানে এইখানে যে এককটা দেওয়া আছে সহজে কীভাবে বের করবা। তো এইখানে দেখো তোমার এখান থেকে বের করবা কি তুমি তাহলে এটা এইখানে রাখলাম, আর এ পাশে দেখো পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। চাপের একক কি? চাপের একক হলো অ্যাটমসফিয়ার। ভি এর একক কি? লিটার স্কোয়ার, মানে লিটার, আর তার স্কোয়ার আছে তো লিটার স্কোয়ার, আর নিচে আছে কি মোল সংখ্যা, তাহলে মোল স্কোয়ার। তো এইটা যদি ওপরে যায় তাহলে দেখো এই জিনিসটা আসে, কিন্তু এখানে যেটা আছে এটা আসে কিন্তু অ্যাটমসফিয়ার। দেখো অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার, আর মোল স্কোয়ারটা উপরে গেলে পার মোল স্কোয়ার। দেখো আমার কিন্তু মুখস্থ করা লাগে নাই। তোমরা জাস্ট কী করবা, ওই পি সমান সমান এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার বসাই দিয়ে এই এককটা বের করে ফেলবা। একইভাবে যেহেতু আমাদের আর একটা জিনিস কী ছিল, ভি মাইনাস এন বি সমান সমান, তার এই ভি মাইনাস এন বি ছিল না আয়তন সংশোধন ফ্যাক্টরের ক্ষেত্রে। তো তুমি এইভাবে কী করবা, ভি সমান সমান এন বি ধরে নিবা। তাহলে এখান থেকে বি সমান সমান কি? বি সমান সমান ভি বাই এন। তো ভি মানে কি? ভি এর আয়তন লিটার, আর এন এর একক মোল। তাহলে দেখো লিটার পার মোল, এইখানে দেখো সেই এককটা কিন্তু লিটার পার মোল আছে। দেখছো, এইগুলো কিন্তু মুখস্থ করা লাগে না, বের করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া। আচ্ছা, তো এই হলো কথা। এরপরে এখানে যে প্রশ্নটা আছে, তোমরা এটা ব্যাখ্যাটা তোমরা নিজেরাই পড়ে ফেলবা। আচ্ছা, কিছু কি বলবা? আচ্ছা, এখানে তোমরা এই জিনিসটা পড়ে ফেলবা যে নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রায় গ্যাসের মানে আদর্শ গ্যাসের মতো আচরণ করে বাস্তব গ্যাস, সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করা আছে। তোমাদের এতক্ষণ যে ব্যাখ্যা করলাম সেই কথাবার্তা কিছুটা দিয়ে এখানে ব্যাখ্যা করা আছে, তোমরা নিজেরাই পড়লে এখন বুঝতে পারবা। আচ্ছা, তো এরপরে কি আছে? এরপরে এখানে একটা প্রশ্ন আছে, কোন গ্যাসটা অধিক পেষণযোগ্য? এগুলো তো তোমরা পারবাই। আচ্ছা, এটা উত্তর দাও তো, কোন গ্যাসটা অধিক পেষণযোগ্য? দেখি কে পারে। কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড। এটা কীভাবে বুঝলা যে অধিক পেষণযোগ্য? মানে তোমার এই এমসিকিউ থেকে কীভাবে তুমি দ্রুত বুঝতে পারবা? না, আণবিক ভর বেশি তাই। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এর আণবিক ভর বেশি, এই কারণে এটা কিন্তু অধিক পেষণযোগ্য। বুঝতে পারছো? এই এরপরে আর কি আছে? এখানে তেমন কিছু না। এরপরে কিছু বোর্ড কোশ্চেন আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করে ফেলো। দেখো এইখানে বোর্ড কোশ্চেন কিন্তু
কিছু আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করে ফেলো। জাস্ট এবার আমরা চলে যাব গ্যাস সিলিন্ডার করণে যে গ্যাস সূত্রের প্রয়োগ সেক্ষেত্রে চলে যাব। তো এবার থেকে কিছু এমসিকিউ শুরু হয়েছে, তোমরা জাস্ট দাগায় নাও, এখান থেকে রিটেনে তেমন কিছু আসবে না, জাস্ট এমসিকিউ। তো আমি দ্রুত বলে যাচ্ছি, তোমরা মানে যতটা দ্রুত বলা যায়, কারণ সামনে অনেক পড়া বাকি। আমাদের বর্তমান রান্নার চুলিতে কোন কোন গ্যাস ব্যবহার করি? আমরা পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করি। পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে কী কী থাকে? 25% প্রোপেন থাকে, 25% প্রোপেন থাকে, 75% বিউটেন থাকে। 25% প্রোপেন থাকে, 75% বিউটেন থাকে। এটা কিন্তু মাথায় রেখো। এটা মানে আমাদের যে এলপি গ্যাস বা তরলীকরণ যে পেট্রোলিয়াম গ্যাস সেটার ক্ষেত্রে এই দুইটা থাকে। আচ্ছা, আর সিএনজির পুনরূপ কি? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এটা কিন্তু মাথায় রেখো। এর আরও একটা নাম কি? সংকুচিত প্রাকৃতিক গ্যাস। এই যে সংকুচিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজিতে 95 থেকে 99% মিথেন থাকে, 95 থেকে 99% মিথেন থাকে, বাকিটা ইথেন মানে প্রোপেন, বিউটেন এইগুলো থাকে আর কি। আর আরও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, স্টেইনলেস স্টিলে ওয়েল্ডিংয়ের বেলায় আর্গন নিষ্ক্রিয় গ্যাস রূপে ব্যবহার করা হয়। কোন গ্যাস? আর্গন গ্যাস, মাথায় রেখে আর্গন গ্যাস নিষ্ক্রিয় পরিবেশ রূপে ব্যবহার করা হয়। স্টেইনলেস স্টিলের বেলায় ওয়েল্ডিং রূপে আর্গন গ্যাস, এটা মনে রাখবা। ওয়েল্ডিং রূপে স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে অর্থাৎ এই স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে যে মানে আবরণটা দেওয়া হয়, ওই ক্ষেত্রে আর্গন গ্যাসটা নিষ্ক্রিয় পরিবেশ রূপে ব্যবহার করা হয়। আর একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখো, যে লোহা কাটা জোড়া লাগার কাজে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়। লোহা কাটা জোড়া লাগানোর কাজে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়। অর্থাৎ ওই যে তোমরা অ্যালকাইন পড়ছিলে, ওই অ্যালকাইন, বুঝতে পারছো? তো অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়, অ্যাসিটিলিন গ্যাস বা আচ্ছা, তো এই হলো বিষয়। অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়, অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হলো। অ্যাসিটিলিন গ্যাসের সংকেত তো তোমরা জানোই, C2H2, মাথায় রেখো। অর্থাৎ C ট্রিপল বন্ড C, আর এখানে দুই পাশে দুইটা হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এই হলো বিষয়। আর আরেকটা কথা, আমরা যখন এলপি গ্যাসটাকে সাধারণ তাপমাত্রায় 6 অ্যাটমসফিয়ার চাপে তরলীকৃত থেকে শীতল করে সিলিন্ডারে ভর্তি করি। অর্থাৎ যখন গ্যাস সিলিন্ডারে আমার ওই মানে এলপিজি গ্যাসটা ভর্তি করতে হয়, যখন তোমরা তো দেখছো যে গ্যাসের চুলা যারা ইউজ করো, তোরা তো দেখছো সিলিন্ডারটা কিন্তু যখন ওর মধ্যে গ্যাস পড়ে যায়, আবার তোমরা কিন্তু দোকানে দিয়ে আসো, আর একটা নতুন সিলিন্ডার ভর্তি গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে আসো। তো ওই যে সিলিন্ডারটা দিয়ে আসো, ওই সিলিন্ডারের মধ্যে তো আবার গ্যাস ভরতে হবে, তাই না? তো ওই গ্যাস ভরতে গিয়ে ওইখানে কত চাপ ব্যবহার করা হয়? 6 অ্যাটমসফিয়ার চাপ ব্যবহার করা হয়। অর্থাৎ ওই চাপ প্রয়োগ না করলে কিন্তু ওর মধ্যে গ্যাস ঢুকতে চাইবে না। আচ্ছা, এই হলো বিষয়। এরপরে কিছু কিছু কথাবার্তা আছে, এখান থেকে তেমন কিছু দেখতে হবে না। না, আর এখান থেকে তেমন কিছু দেখতে হবে না। আর আরেকটা কথা, এখান থেকে শেষ লাইন তাকাই নিও, যে সিএনজি ফিলিং স্টেশনে মিটার কিউব যেটা বলো তোমরা, ওই মিটার কিউব এককে সিএনজি গ্যাস বিক্রি করা হয়। তাহলে সিএনজি গ্যাস বিক্রি করা হয় কোন এককে? মিটার কিউব এককে। এটা কিন্তু লিটার, কেজি এসব এককে কিন্তু বিক্রি করা হয় না, বিক্রি করা হয় মিটার কিউব এককে। আচ্ছা, এই হলো বিষয়। আর এরপরে কি আছে? এরপরে এলপিজি আছে। এলপিজির পুনরূপ কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস যেটা তোমরা বলো। তো এর মধ্যে কী কী থাকে? বিউটেন, প্রোপেন, আইসোবিউটেন, বিউটিন এগুলো থাকে। এছাড়া এগুলো জাস্ট রিডিং দিও। আর আরেকটা কথা এখানে আছে, এলপিজি গ্যাস গন্ধহীন। তাই সিলিন্ডারে ভর্তির সময় এলপিজি এর সাথে সামান্য পরিমাণে মারক্যাপটান যৌগ, তীব্র মারক্যাপটান যৌগ মিশ্রিত করা হয়। অনেক ইম্পর্টেন্ট একটা কথা, এখান থেকে কিন্তু মেডিকেলে একবার প্রশ্ন আসছে, তোমাদের বোর্ড কোশ্চেনেও আসছে। তো আমরা এই মারক্যাপটান যৌগ এলপিজি গ্যাসের সময় মানে দুর্গন্ধযুক্ত মারক্যাপটান যৌগ আমরা এলপিজি গ্যাসের সাথে যখন সিলিন্ডারে ভর্তি করি, তখন এলপিজি গ্যাসের সাথে সামান্য পরিমাণে মিশ্রিত করি। তো যদি তোমার গ্যাস হয় তাহলে তুমি থায়োমিথানল যোগ করবা, আর তরল হলে থায়োইথানল যোগ করবা। গ্যাস হলে থায়োমিথানল যোগ করবা, তরল হলে লিকুইড হলে থায়োইথানল যোগ করবা। থায়ো কেন? এখানে যখন সালফার আসে তখন উচ্চারণটা থায়ো হয়, বুঝতে পারছো? থায়ো মিথানল, যেখানে একটা কার্বন আছে, থায়োমিথানল। অর্থাৎ মিথেন থেকে। আচ্ছা, এই যে থায়োমিথানল দুটো সংকেত মাথায় রেখো। আর এর মাধ্যমে কি করতে পারি? এই জিনিসটার মাধ্যমে আমরা কি জানতে পারি? এই দুইটা যে ইউজ করবো, এটা কেন করবো? কারণ এটা সিলিন্ডারের যে কোনো লিকেজ আছে কিনা সেটা এই গন্ধ থেকে আমরা বুঝতে পারবো। এই গন্ধ থেকে আমরা কি করব? সিলিন্ডারের লিকেজ আছে কিনা বুঝতে পারবো। অর্থাৎ তোমরা দেখছো কিন্তু যে সিলিন্ডার থেকে যখন গ্যাস বের হয় তখন কিন্তু একটা দুর্গন্ধ বের হয়,
একটা বাজে গন্ধ বের হয়। তো ওই গন্ধটা কিন্তু এই মানে এই যে মারক্যাপটান জগৎ থায়োমিথানল বা থায়োইথানল এদের মিশ্রণ থাকার কারণে। আচ্ছা, আরও গুরুত্বপূর্ণ একটা কথা, এলপিজি এর দহনে ক্যালোরিফিক মান কত? 94,000 কিলোজুল পার মিটার কিউ। 94,000 কিলোজুল পার মিটার কিউ। আর যদি এটা ক্যালোরি এককে থাকে তাহলে 29,500 ক্যালোরি। সবাই লিখে নাও, 29,500 কিলো ক্যালোরি পার মিটার কিউ। এটা হলো ক্যালোরি এককে, আর এটা হলো জুল এককে। তাহলে এলপিজি গ্যাসের ক্যালোরিফিক মান বা দহন মান, অর্থাৎ তুমি ওইটা 1 মিটার কিউ পরিয়ে কতটা তুমি কত জুল শক্তি পাবা, 1 মিটার কিউ পরিয়ে 4000 কিলোজুল শক্তি পাবো, এটা বোঝাতে চাচ্ছে। তাহলে এর যে ক্যালোরিফিক মান বা দহন মান সেটা কত? 94,000 কিলোজুল পার মিটার কিউ। আর এটা থেকে যদি তুমি ক্যালোরি এককে নিয়ে যাও তাহলে 29,500 কিলো ক্যালোরি পার মিটার কিউ। স্টুডেন্টরা কিন্তু এই দুটো গুলায় ফেলে, বুঝতে পারছো? এই কিলো জুল একক আর কিলো ক্যালোরি একক দুটো কিন্তু আলাদা। তুমি একটা মনে রাখলে আরেকটাতে কনভার্ট করতে পারো, কারণ তুমি তো জানো 1 ক্যালোরি সমান 4.2 জুল। তো এইভাবে কিন্তু তুমি কনভার্ট করতে পারো। আচ্ছা, এ হলো বিষয়। আর এরপরে যদি আমি সামনের দিকে যাই, এটা হলো এলপিজি গ্যাসের ক্ষেত্রে হয়েছে। আর এই এলপিজি গ্যাসকে বলা হয় ক্লিন ফুয়েল। এটা একটা ধরনের ক্লিন ফুয়েল, কারণ এখানে কিন্তু কোনো অবশেষ থাকে না। তো তুমি যখন এটাকে দহন করবা তখন কোনো অবশেষ থাকবে না, যেটা তোমার পরিবেশের ক্ষতি করে। তবে এলপিজি দহনে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হতে পারে। আচ্ছা, আর আরেকটা কথা আছে, এলপিজি তো পড়লা, এবার আছে এলএনজি অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। আগে ছিল পেট্রোলিয়াম গ্যাস, এবার ন্যাচারাল গ্যাস। তো এই সময় একে নিম্ন তাপমাত্রায় রাখা হয়। নিম্ন তাপমাত্রা কত? -160°C তাপমাত্রায় রাখা হয়, মাথায় রেখো। এক্ষেত্রে গ্যাসকে নিম্ন তাপমাত্রা রাখা হয়। আর কত তাপমাত্রা? -160°C তাপমাত্রায় শীতল করা হয়। আর এটা একটা পরিবেশ বান্ধব জ্বালানি বা ক্লিন ফুয়েল। আচ্ছা, আর এর ক্যালোরিফিক মান কত? 38,000 কিলোজুল পার মিটার কিউ। 38,000 কিলোজুল পার মিটার কিউ এর ক্যালোরিফিক মান। মাথায় কাছে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, তো এবার দেখো এরপরে কিছু কথাবার্তা আছে, এগুলো তোমরা রিডিং দিও। আমি জাস্ট যেগুলো এমসিকিউ আসে সেগুলো একটু দাগাই দিচ্ছি তাড়াতাড়ি করে। আর এরপরে আছে গ্যাসের ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা। ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রার জিনিসটা কি বলছে? দেখো যে প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, যে তাপমাত্রার উপরে গ্যাসটি থাকলে তার উপর যতই তুমি চাপ প্রয়োগ করো না কেন সেটা তরলে রূপান্তরিত হয় না। অর্থাৎ তুমি ধরো গ্যাস আছে, ওই গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে সেটা তরলে রূপান্তরিত হয়, কিন্তু আচ্ছা, তো যেটা বলছিলাম যে প্রত্যেক গ্যাস তুমি যেমন দেখো, তুমি জলীয় বাষ্পকে যদি তুমি চাপ প্রয়োগ করো তাহলে সেটা তরলে রূপান্তরিত হয়। ঠিক একইভাবে যদি এমন একটা তাপমাত্রায় পৌঁছায় যায়, যে তাপমাত্রায় যাওয়ার পরে ওই তাপমাত্রার উপরে পরে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন সেটা তরলে রূপান্তরিত হবে না। ওই যে তাপমাত্রা, ওই তাপমাত্রাটাকে বলা হয় ক্রান্তি তাপমাত্রা। বুঝতে পারছো কথা থেকে আসতে পারে? এটাকে টিসি দ্বারা প্রকাশ করা হয়। আর এই ক্রান্তি তাপমাত্রা মানগুলো আমরা পরে পেজে ছক থেকে পড়ে নেব। আচ্ছা, আর গ্যাসের ক্রান্তি বা সন্ধি চাপ, আগেরটা ছিল ক্রান্তি তাপমাত্রা, এটা হলো ক্রান্তি বা সন্ধি চাপ। অর্থাৎ এই জিনিসটা কেমন বলতেছে, দেখো কোনো গ্যাসকে ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রায় রেখে গ্যাসটির উপর সর্বনিম্ন যে পরিমাণ চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলে পরিণত হয়, ওই তাপকে বলা হয় গ্যাসের ক্রান্তি বা সন্ধি চাপ। অর্থাৎ তুমি গ্যাসকে ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রায় নিয়ে গেছো, যাওয়ার পরে তুমি সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে কী হবে, যে ওটাকে তুমি এই গ্যাসটাকে তরলে রূপান্তরিত করতে পারবা, সেটাকে বলা হচ্ছে ক্রান্তি চাপ বা সন্ধি চাপ। এটাকে আমরা পিসি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এই হলো বিষয়। আর এরপরে দেখো একটা ছক আছে, এই ছকের মানগুলো পড়তে হবে। তো সবগুলো মান এখন পড়তে হবে না, তুমি জাস্ট হিলিয়ামটা পড়বা, হাইড্রোজেনটা পড়বা, কার্বন ডাইঅক্সাইডটা পড়বা, সালফার ডাইঅক্সাইডটা, এই কটা মান পড়লে হচ্ছে আপাতত। মানে এই কটা থেকে দেখা যাচ্ছে প্রশ্ন বেশি আসে। আর হাইড্রোজেন আর হিলিয়ামটা মাস্ট পড়বা, ওটা যেন মিস না যায়। কার্বন ডাইঅক্সাইডও মাস্ট, এই তিনটা যেন মানে ছোটস্থ থাকে তোমাদের। অর্থাৎ দেখো সন্ধি তাপমাত্রা কত? হিলিয়ামের ক্ষেত্রে 268°C, হাইড্রোজেনের ক্ষেত্রে 240, মাইনাস কিন্তু -240°C মাইনাস আছে, আর এটা কিন্তু সেলসিয়াস এককে। আর সন্ধি চাপটা মনে না রাখলেও চলবে, তবে হালকা পাতলা মনে রাখো। আর বয়েল তাপমাত্রা আপাতত দরকার নেই, তুমি যা সন্ধি তাপমাত্রা আর সন্ধি চাপ এই দুইটা কথা তোমার ঠোঁটস্থ থাকবে। আচ্ছা, এই দুইটার পাশাপাশি আরও একটা জিনিস তোমরা পাবা, সেটা হলো উৎক্রম তাপমাত্রা। বুঝতে পারছো? আরেকটা জিনিস পাবা, সেটা হলো উৎক্রম তাপমাত্রা। অর্থাৎ এইখানে বলছে দেখো যে
হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের তরলীকরণ সবচেয়ে কঠিন, অর্থাৎ -80°C তাপমাত্রার উপরে হাইড্রোজেনের ক্ষেত্রে এবং -240°C তাপমাত্রার উপরে। সাধারণত কক্ষ তাপমাত্রায় হিলিয়ামের গ্যাসের ক্ষেত্রে জুল সম্প্রসারণে গ্যাসের তাপমাত্রা হ্রাস না পেয়ে বরং বেড়ে যায়। যখন তুমি তাপমাত্রা বাড়াচ্ছ তখন গ্যাসের কি তাপমাত্রাটা মানে তাপমাত্রা হ্রাস না পেয়ে তখন দেখা যাচ্ছে তাপমাত্রাটা বেড়ে যায়। তো ওই অবস্থায় তাপমাত্রা হ্রাসের পরিবর্তে গ্যাসের যে তাপমাত্রা বৃদ্ধি হওয়া, ওই ঘটনাটাকে বলা, ওই তাপমাত্রাটাকে বলা হচ্ছে গ্যাসের উৎক্রম তাপমাত্রা। তো এই হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা কত? 80°C। দেখো এইখানে দেখো, হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা 240। এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দেয়। হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা 240, কিসের? হিলিয়ামের। আর হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, এখানে হাইড্রোজেনের সন্ধি তাপমাত্রা হলো 240। দেখো এখানে কিন্তু হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা 240 আর এখানে হাইড্রোজেনের সন্ধি তাপমাত্রা 240। তুমি মনে রাখবা কী করে? দেখো এখানে হিলিয়ামের সবচেয়ে সন্ধি তাপমাত্রা বেশি 268, হাইড্রোজেনের সন্ধি তাপমাত্রা 240। আর এইখানে সে এগুলো খাতায় লিখে ফেলবে এক এক করে, তাহলে সিরিয়াল মার্ক মনে থাকবে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা কত? 80, -80°C। আর হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে -240°C। এই চারটা মান কিন্তু গুলাই যায়। আমি আবার বলছি, খাতায় কয়েকবার লিখে ফেলবা, বারবার প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে ভুল হবে না। মাথায় রাখবে এটা হলো উৎক্রম তাপমাত্রা 80, উৎক্রম 80, হাইড্রোজেনের উৎক্রম 80, এবার মনে রাখবা। আর হিলিয়ামের ক্ষেত্রে 240। হাইড্রোজেন 1, হিলিয়াম 2। তো হিলিয়ামের ক্ষেত্রে দেখো 2 দিয়ে শুরু হচ্ছে, হিলিয়ামের আণবিক ভর 2 দিয়ে শুরু হচ্ছে। কোনটা? উৎক্রম তাপমাত্রা শুরু হচ্ছে। মাথায় রেখো। এভাবে যেভাবে তুমি মাথায় রাখতে পারো, কথা হলো মাথায় রাখা লাগবে, অনেক ইম্পর্টেন্ট। তুমি বোর্ড কোশ্চেন খেলাও, অ্যাডমিশনের কোশ্চেন খেলাও, এটা তুমি আসে, তুমি মাস্ট। তোমার অধ্যায় শেষে বোর্ড কোশ্চেন আছে, সেখানেও তুমি দেখতে পাবা। আচ্ছা, এই হলো বিষয়। এখানে সেই কথাগুলো আছে। সন্ধি তাপমাত্রা, উৎক্রম তাপমাত্রা এক জায়গায় করে দেওয়া আছে, চাপও দেওয়া আছে। এই মানগুলো তোমরা পড়ে ফেলবা। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম, দেখো এই কুষ্টিয়া বোর্ড মানে কুমিল্লা বোর্ড 2015 সালে এই যে তোমার চাপ সংশোধন ফ্যাক্টর, আয়তন সংশোধন ফ্যাক্টর, এইসব কথা নিয়ে প্রশ্ন আছে। এগুলো তোমরা পড়ে ফেলো, তোমরা নিজেরাই সলভ করতে পারবা। আচ্ছা, আর একটা কথা, এখানে নাইট্রোজেন ফিক্সেশন আছে। আচ্ছা, আজকে কি আর পড়াবো নাকি এটা থাকবে? এই পর্যন্ত থাকবে। তোমাদের উপর, তোমরা নিতে পারলে আমি দিতে পারবো। আচ্ছা, এ পর্যন্ত থাক। তা ঠিক আছে, এই পর্যন্ত।